This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেচারা চিতাবাঘ মালবাজারের নেপুচাপুর চা বাগানে একটা খাঁচা পাতা ছিল, তাতেই ধরা পড়ে গেছে। আর তারপর দেখলেন তো ওই বাঘের লেজ ধরে কীভাবে টানাটানি শুরু করেছিলেন এই চা শ্রমিকরা। চিতাবাঘটা নিশ্চিতভাবেই উত্ত্যক্ত হচ্ছিল, আহতও হচ্ছিল, এগুলো নিয়ে সন্দেহ করার তো কোনো জায়গা নেই। কিন্তু এটা ঘটনা, ওই চিতাবাঘকে উত্ত্যক্ত করাটা চা শ্রমিকদের আদৌ কোনো উদ্দেশ্য ছিল না। তারা তো নিয়মিতই চিতাবাঘদের সঙ্গে নিয়েই বাস করে, চা বাগানে চিতাবাঘদের অবাধ গতিবিধি। তাহলে তারা কি করতে চাইছিলেন? মানে যদি উত্ত্যক্ত করতেন বা কোথাও গিয়ে নিজেদের রাগ মেটাবেন ঠিক করতেন, তাহলে তো ওই চা শ্রমিকরা লাঠি ঠাঠি দিয়ে ওই চিতাবাঘটাকে খোঁচাতো বা মারতে যেত। আসলে তারা কি করছিল জানেন? ওই চিতাবাঘের লেজ থেকে লোম ছিঁড়ে নিচ্ছিল। কুলি লাইনের লোকেদের এটাই তো দেখছিলেন, ওই ভিড় করে এটাই তারা করছিল। কারণ বাঘের লেজের লোম সঙ্গে রাখলে নাকি পৌরুষ বাড়ে, অপদেবতা পালায়, এরকম সব বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে ওই কুলি লাইনের ওই লোকগুলোর মধ্যে। হাতের নাগালে চট করে তো বাঘ পাওয়া সম্ভব না, তাই চিতাবাঘই সই। পেয়ে গেছি যখন, তার থেকেই লেজ থেকেই কিছুটা নিয়ে দেখি, হয়তো পুরো এফেক্ট হবে না, খানিকটা তো হবে। এই প্রাণী জগতে লেজ কিন্তু হেলাফেলার বিষয় নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। ওই বঙ্কিমচন্দ্রের বৃহঙ্লাঙ্গুল, সেটা তো লম্বা লেজের কারণেই ব্যাঘ্রাচার্য হয়েছিল। সুকুমার রায়ের হুকুমুখো হ্যাংলার কথাটা একবার ভাবুন তো, তার তো ভারী দুঃখ ছিল, তার মাত্র দুটো লেজ, আর দুটো লেজের মাঝখানে যদি কোনো মাছি এসে বসতো তাহলে সে কনফিউজড হয়ে যেত কোনটা দিয়ে মারবে। এখানে এই রাজনীতির মজা আসছে। রাজনীতিতেও কিন্তু কোনো নেতার কেন, অধিকাংশেরই লাজ নাই থাকুক, লেজটা আলবাত আছে। এই লাজটা বিদায় নিলেই লেজ গজাতে শুরু করে। নিন্দুকেরা কি বলেন উঠতি নেতার নতুন লেজ গজায়। তখন কলেজে এই পুজো আচ্চা নিয়ে ফতোয়া জারি হয়, মেডিকেল কলেজে থ্রেট দেওয়া হয়, মানে থ্রেট কালচার যাকে বলে আর কি, এই সমস্ত হয় আর কি। বয়স বাড়লে নেতার লেজটা মোটা হয়, তখন বাংলা বাগধারায় তাকে ইগো বলে। আর দুটো লেজ মোটা কখনো একসঙ্গে থাকতে পারে না, স্থানাভাব হয় হয়তো, সুতরাং সংঘাত। ইদানিং বাংলা রাজনীতিতে সেই স্থানাভাবই কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন। এটা নিয়মিত সময়ান্তর হয়, তারপর একজন অ্যাডজাস্ট করে নেয়। আবার লেজের সঙ্গে যা জুড়ে থাকে সেটাও তো কম ইম্পর্টেন্ট নয়, তার নাম লেজুর। নেতা নেত্রীর পেছনে দাদা দিদি করতে করতে যারা ঘোরে তারাই রাজনীতির লেজুর। এই লেজুরদেরও আবার লেজ থাকে। লেজুর অনেক সময় লেজের জোরে হম্বিতম্বি করে, এরকম একটা অভিযোগ তো সম্প্রতি এসছে। ওই বেলেঘাটায় যে তৃণমূল কর্মী আর তার মাকে কোপানো হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি এরকমই এক লেজের লেজুর। কিন্তু যে বাঘের লেজ তার আবার লেজুর, মানে মোদ্দা তো বাঘটা, সেই বাঘটা তো খাঁচায় নেই। পুলিশ কি সেই বাঘের লেজ ধরে টানার সাহস দেখাবে? পুলিশ আর বাঘের উর্দির রংটা কিন্তু খেয়াল করে দেখুন খুব কাছাকাছি। সেই কারণে কি পুলিশকে একটু সতর্ক থাকতে হয় যাতে ওই দৃষ্টি বিভ্রম না হয়ে যায়। কারণ রাজনীতিতে লেজটাকে তো সাদা চোখে দেখা যায় না, অনুমান করে নিতে হয়। এবার ভুল করে লেজে পা দিয়ে ফেললে এক একজন এক এক রকম ব্যবহার করে। সাপ ছোবল মারে, বাঘ থাবা চালায়, মানে মোদ্দা কথা তো পরিষ্কার,
লেজের অপমান বডি সহ্য করে না। কামারহাটির বিধায়ক মদন মিত্র নিশ্চয়ই কোনো অদৃশ্য লেজ মারিয়ে ফেলেছিলেন, জানেন তো। দুদিন ধরে অনেক কথা বলছিলেন তো, তার মধ্যেই হয়তো ওই বলতে বলতে খেয়াল করেননি আনমনে কোথায় কার লেজে পা দিয়ে বসে আছেন। হঠাৎ কাল রাতে বলেছেন তার বক্তব্য নাকি বিকৃত করা হয়েছে, হাতে লেখা চিঠিতে দলের কাছে ক্ষমা পর্যন্ত চেয়ে নিয়েছেন। পরের বার থেকে নিশ্চয়ই বলবেন তিনি কিছুই বলেননি, এআই এর কারসাজিতে এই সমস্ত কথাবার্তাগুলো শোনানো হয়েছে। তবে আরেকটা জিনিসও বলতে পারেন, সেটাও তিনি নিজেই আগে বলে দিয়েছেন। অতীতের বিষয়গুলো মানে যেগুলোকে তিনি অস্বীকার করতে চান আর কি, সেগুলোর মধ্যে নাকি জল মেশানো আছে বলে দিয়েছিলেন। মানে তার বক্তব্যের মধ্যে যে জল মিশিয়ে রাখেন, এটা এই জন্যেই বলা তো যায় না কখন কোন লেজে পাড়া দিয়ে ফেলেন। তিনি নিজে কোন লেজের লেজুর তা নিয়েও তো খেজুর কম হয়নি। তবে হ্যাঁ, কামারহাটির বিধায়ক কিন্তু রসিক মানুষ মশাই, যাই বলুন জিজ্ঞাসা করুন, করলে বলে দেবেন যে তিনি কারও লেজুর নয়, তিনি নিজেই অন্যদের লেজে খেলান। তবে আপাতত তিনি দলকে জবাব দিন, আমরা পরে মানে কেন কি করলেন এই সমস্ত প্রশ্নগুলো করব। আসলে লেজের খেলা সেটা তো বিশ্বজুড়ে, দিল্লিতেও তো চলছে। সংসদে রাহুল গান্ধী মোদী সরকারের লেজ ধরে টানতে গেছিলেন, এবার বিরোধী দল নেতা তিনি, এরা অধিকার তো আছে, টানতেই পারেন, কিন্তু টেনে ফেলেছেন ভুল করে কংগ্রেসেরই লেজ। নাকি সেই লেজটা টিকটিকির লেজ, মানে টিকটিকির মতো কংগ্রেস সেটাকে খসিয়ে ফেলেছে নাকি। নিজেরই লেজ খসিয়ে ফেলার অভ্যেস কিন্তু কংগ্রেসের বেশ পুরনো, জানেন তো। কিন্তু তাতে কি বিজেপির লেজ মারাতে সুবিধে হলো নাকি ওই যে কথাটা বলে না, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, সেরকম কোনো একটা চেষ্টা চরিত্রের হলো আর কি। তবে দেখুন বিজেপি তার অদৃশ্য লেজের ব্যবহার কিভাবে করলো সেটাও তো এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা নিয়ে কয়েকটা কথা বলতেই হবে, জানেন তো, যে কথাগুলো আপনারা জানেন এই লেজের বাড়াবাড়ির সময়ে না বললেই নয়। ঈগল পাখি নিয়ে একটা রূপকথা রয়েছে, জানেন তো। মানে রূপকথা আছে, এটা আপনি জানেন, আমি জানি। রাহুল গান্ধী পড়েছেন কি বলে সেই রূপকথা, বয়সের সঙ্গে সঙ্গে ঈগলের ক্ষিপ্ততা কমতে থাকে। এবার তখন ঈগল পুনর্জন্মের প্রস্তুতি নেয়। পাহাড়ের অনেক উঁচুতে যেখানে তার বাসা থাকে আর কি, সেখানে বানপ্রস্থে চলে যায়। তারপর ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে নাকি নিজের পালকগুলো তুলে ফেলে, তারপর ঠোঁটগুলো পাথরে ঠুকরে ঠুকরে ভেঙে ফেলে। কিছুদিন পর নতুন ঠোঁট গজায়, নতুন পালক গজায়, ঈগল নতুন জীবন পায়। রাহুল গান্ধীও কি ওই কংগ্রেসের মুকুট যে পুরনো পালকগুলো রয়েছে সেগুলো খুঁটে খুঁটে উপড়ে ফেলতে চান নাকি? নাহলে কি করে এই যে সংসদে দাঁড়িয়ে তিনি মনমোহন সিংয়ের সরকারকে ব্যর্থ বলে দিলেন? রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে দিব্যি মনমোহন সরকারের ব্যর্থতার যাবতীয় ইস্তেহার প্রকাশ করেছেন। এবার খেয়াল করে দেখুন, প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত হয়েছেন, তারপর কংগ্রেস তার জন্য কি করেছিল? অন্ত্যেষ্টিতে তাকে যথাযথ সম্মান জানানো হয়নি বলে মোদী সরকারের বিরুদ্ধে কত অভিযোগ সেই সময় তুলেছিল কংগ্রেস, একবার খেয়াল করে দেখুন। আর সেই দলের নেতা, দেশের বিরোধী দল নেতা, সংসদে দাঁড়িয়ে তার সরকারকে, মানে নিজের দলের সরকারকেই তিনি ব্যর্থ বলে দিলেন। রাহুল গান্ধী কি মানে কোন লেজটা ধরে টানতে চাইলেন বলুন তো? দেখুন, আমাদের যতই অর্থনৈতিক বৃদ্ধি হোক না কেন, ইউপিএ এবং এনডিএ দুই সরকারই বেকারত্বের সমস্যা মেটাতে পারেনি, এই কথাটা যখন রাহুল বলছেন তখন কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় কী ছিল জানেন? সরকার পক্ষ থেকে কোনো বিরোধিতা করা হয়নি, চুপচাপ শুনছিল। কারণ রাহুল বিজেপিকে তো রেগুলারই আক্রমণ করেন, সেটা নতুন কথা কি, কিন্তু এখন নিজের দলের সরকারকেও আক্রমণ করছেন। সুতরাং তারা বসে বসে মনে মনে হয়তো নারদ বলে গেছেন। দেখুন, শেষবার 2013 সালে মনমোহন সরকারকে এভাবেই আক্রমণ করেছিলেন রাহুল। দাগি বাঁচাও অর্ডিন্যান্সটা ছিঁড়ে ফেলা উচিত বলে বলেছিলেন। প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা তার বইতে কি লিখেছেন জানেন?
রাহুলের এই হটকারিতায় নাকি প্রণব মুখোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বলেছিলেন রাহুল ওই গান্ধীদের ঔদ্ধত্যটা পেয়েছিল, কিন্তু গান্ধীদের দূরদৃষ্টি পাননি। সেই রাহুল আবার মনমোহন সরকারকে ব্যর্থ বললেন। এখন মনমোহন সিংও বেঁচে নেই, প্রণব মুখোপাধ্যায়ও বেঁচে নেই। এখন মনমোহন সরকারকে ব্যর্থ বলায় তাই কোনো সমস্যাই নেই, কারণ রাহুল, সোনিয়া, প্রিয়াঙ্কা কেউই ওই মনমোহন সিংয়ের সরকারে ছিলেন না, ফলে গান্ধীদের পরিবারে কোনো রকম দাগই লাগছে না। কে বলেছেন রাহুল গান্ধীর দূরদৃষ্টি নেই? কিন্তু মুশকিল কি জানেন, দৃষ্টি থাকলেই আরেকটা জিনিসের সম্ভাবনাও বাড়ে, দৃষ্টিভ্রম হওয়া। We have grown fast. We are growing slightly slower now, but we are still growing. A universal problem that we have faced is that we have not been able to tackle the problem of unemployment. No, neither the UPA government nor today's NDA government has given a clear-cut answer to the youth of India about employment. मुझे लगा कि ऐसा ही भाषण होना चाहिए नेता का कि एक विजन बताए, देश के लिए विजन क्या है, आगे की सोच क्या है, और इस जो तू मैं चलती रहती है इससे ऊपर उठकर देश के लिए बोले, और मुझे बहुत ही अच्छा लगा। এটা কি গণতন্ত্র বলে? এই কথা আমরাই বলে এসেছি। আমরা যখন ইউপি 1-কে সাপোর্ট করেছিলাম, ইউপি 2-কে সাপোর্ট তুলে নিয়েছিলাম, তখন এই কথাই বলেছিলাম, তুই আমার বক্তৃতা দেখবে পার্লামেন্টের দাঁড়িয়ে। সিপিআইএম যখন সমর্থন করেছে তখনও বলেছি, যখন বাজেট এসছে, বাজেটের পর বাজেট বলা হয়েছে যে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না কেন? এ কথা বলা তো ভালো। বেকার ছেলে মেয়েদের কথা কারা বলবে? বামপন্থীরা বলবে, আর রাহুল গান্ধী বলছে ভালো। যে মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু মনমোহন সিংয়ের হাতের রিমোট কন্ট্রোলটা যার হাতে ছিল, সোনিয়া গান্ধী, তার মানে তিনিও অতটাই ব্যর্থ। আজকে সমস্ত দায় মনমোহন সিংয়ের ওপর চাপিয়ে দিয়ে নিজে পার পেয়ে যাবে, এটা যেন কেউ না ভাবেন। কারণ মনমোহন সিংয়ের অপারেটর ছিলেন যিনি, তার নাম সোনিয়া গান্ধী, সেটা ভুলে গেলে চলবে না। এবং ইউপিএ চেয়ারপারসন ছিলেন, তার দায়িত্বগুলোকে অস্বীকার করা চলবে না। সত্যি কখনো চাপা থাকে না। এখন ভুলবশত হোক, হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে কতটা দূরে বসে সেটা আমি জানি না। রাহুল গান্ধীর সম্বন্ধে আমি এই ধরনের মন্তব্য করতেও চাই না, কিন্তু যে কারণেই হোক কথাটা সত্যিই বেরিয়ে এসছে আজকে পেট থেকে। দেশ কি নেতা কেসা হো, রাহুল গান্ধী জেসা হো। প্রিয়াঙ্কা গান্ধী ওয়াদ্রা যা বললেন তার মানে তো তাই দাঁড়ায়। রাহুলের বক্তব্যটা খেয়াল করে দেখুন, তিনি ওইখানে সংসদে দাঁড়িয়ে সারাক্ষণ আমরা করে বললেন আমরা এগোচ্ছি, হয়তো স্লো গ্রোথ, কিন্তু দেশের অর্থনীতি এগোচ্ছে, কিন্তু আমরা একটা সমস্যার সমাধান করতে পারিনি। এনডিএও পারেনি, ইউপিও পারেনি। এই একটা কথা বলে এই যে বেকারত্বের সমস্যাটাকে সমাধান করা গেল না, এটা অদ্ভুত বিবেকের মতো ভূমিকা নিলেন আর কি। সংসদে কিন্তু রাহুল গান্ধীর বক্তব্যটা নথিভুক্ত হয়ে গেছে। মনমোহন সিং সরকার কর্মসংস্থান করতে পারেনি, কে বলেছেন? রাহুল গান্ধী। এবার এটা ঘটনা, তিনি যতই ওই সরকারের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন, বিরোধীরা কোনো না কোনোভাবে ওই রিমোট কন্ট্রোলের সূত্রেই হোক বা যা কিছু গান্ধী পরিবারকে জুড়ে দেওয়ার চেষ্টা তো করবেন, দায়টা তাদের ওপর ঠেলারও চেষ্টা করবেন। কিন্তু রাহুল কি বোঝানোর চেষ্টা করলেন? মনমোহন সিং পারেননি, তাহলে কর্মসংস্থান কোন আমলে হয়েছিল? নেহেরু, ইন্দিরা আর রাজীবের আমলে? মানে গান্ধীরা যে সময় প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় শুধু? কারণ ওই সময়ের কথা তো বলেননি যে ওই সময় বেকারত্বের কিছু করা হয়নি, তার মানে নিশ্চয়ই করা হয়েছিল। কারণ এটাও ঘটনা, নরসিমহা রাওয়ের শাসনকালের প্রশংসা রাহুল গান্ধী কিছুতেই করতে পারবেন না, করেনি না, ওরা নাম করেননি হয়তো, কিন্তু তার মানে এই না যে তাকে প্রশংসা করবেন। নরসিমহা রাও গান্ধী পরিবারের ঘোর বিরোধী ছিলেন, সুতরাং তার তো প্রশংসা পাওয়ার কোনো চান্সই নেই। মনমোহন জমানার একটা প্রকল্প ছিল, আজকের দিনে বহুল আলোচিত প্রকল্প, 100 দিনের কাজ। রাহুলের মতে তাহলে সেটা কর্মসংস্থান নয়। ঘটনা সূত্রে তো সেটাই মোটামুটি ঠিক, কারণ সেটা যাদের কাজকর্ম নেই তাদের একটা শেষ ঠেকনা হিসেবে দেওয়ার
কথা হয়েছিল, কিন্তু ছোটোখাটো হোক এক না হোক সেটাও তো এক ধরনের কর্মসংস্থানই, সেটাকে রাহুল একদম পুরো উড়িয়ে দিলেন। এবার খেয়াল করে দেখুন, নরেন্দ্র মোদিও তো প্রধানমন্ত্রী হয়ে সেটাই বলেছিলেন স্বাধীনতার এত বছর পরেও মানুষকে কাজের জন্য গর্ত খুঁড়তে হচ্ছে। এটাই কংগ্রেসের ব্যর্থতার সবথেকে বড় প্রমাণ। তাহলে ঠিক একই সুরে রাহুল গান্ধী নিজের দলকেই বিঁধে দিলেন। হ্যাঁ, তাহলে কংগ্রেসের নেতারা এবার গ্রামীণ ভারতে ভোট চাইবেন কি বলে? নাকি মনমোহনকে ত্যাগ করলেও 100 দিনের কাজের ক্রেডিটটা রাহুল গান্ধীর কংগ্রেস ছাড়বে না? কিন্তু রাহুল গান্ধী মনমোহন কংগ্রেসকে ফেল করিয়ে দিতেই ইন্ডিয়া ঐক্যের শরিকরা কিন্তু কংগ্রেসের দিকে আঙুল তুলতে শুরু করে দিয়েছে। অখিলেশ যাদব তো ওই 1991 সালের ওই কিংবদন্তি বাজেটটাকেই টার্গেট করে বসে আছে। সোজাসুজি বলে দিয়েছেন, নরসিমহা রাওয়ের সরকারের সময় বিদেশি পণ্যের জন্য দরজা হাট করে খুলে দেওয়া হয়েছিল, কিন্তু দেশীয় পণ্যের উৎপাদন সেগুলো বাড়ানোর দিকে কোনো জোরই দেওয়া হয়নি। মানে উনি একটা নিজেদের ব্যর্থতার দিক দেখিয়েছেন, বাকিরা বাকি সব করা দিক দেখাতে শুরু করে দিয়েছে। এবার খেয়াল করে দেখতে হবে, দেশের অর্থনীতির মোড় ঘোরানো সেই সরকারও কিন্তু সোনিয়া, রাহুল, प्रियंका विहीन छिलो। अध्यक्ष महोदय, चीन के सवाल को लेकर के कांग्रेस पार्टी के भी कुछ विचार हैं, हमारे भारतीय जनता पार्टी के लोगों के भी विचार हैं। सच्चाई ये सदन और ये देश भी जानता है, एक समय पर हम लोगों ने बहुत लाखों लाख किलोमीटर की जमीन, लाखों लाख एकड़ की जमीन हम लोगों ने खोई। तो देखो কোথাও গিয়ে অখিলেশও কি তাহলে আদর্শ জোট সঙ্গীর ভূমিকাটা পালন করলেন? কারণ দেখুন, ওই নরসিমহা রাও সরকারকে বিঁধলেন বটে, আজকে সংসদের মুডটাই হয়তো সেরকম ছিল, সবাই কংগ্রেসকে বিঁধছেন, হয়তো সেটাই করলেন, কিন্তু বিঁধলেন সেই সরকারকে যে সরকারে এই গান্ধীরা ছিলেন না। কিন্তু রিমোট সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু যাই হোক, এই অখিলেশের বক্তব্যের মধ্যে থেকে একটা অন্য দিকও তো উঠে আসছে। তিনি কি সাইকেল চালাবেন? যেভাবে বললেন যে এই জমিনগুলোকে সব চলে গেছে, সেইগুলো তার মানে কোথাও গিয়ে যদি একটু বৃহত্তর স্বার্থে দেখতে চান, কংগ্রেস তারাও দেশের জন্য কিছু করছে না এরকম একটা ইঙ্গিত দিয়ে ফেলেন, তারা তো কোথাও গিয়ে জোটের মধ্যে নিজেকেই ওই সাইকেলে উঠে বড় শরিক উচ্চতা লাভ করেছেন এরকম দেখাতে চাইবেন। ইন্ডিয়া জোটের পক্ষে এটা কিন্তু ভালো ইঙ্গিত না। রাহুলের নজরে রয়েছে কি বিষয়টা? কিন্তু রাহুলের নজর সেটা কি এখানে থাকবে? কারণ তার নজরটা কি আদৌ ভারতে রয়েছে? সেই রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন না, একদিন চিনে নেবে তারে, মানে সেই গানটারও কত রকম মানে হয়। চীন যখন তিব্বত দখল করলো এই রাজ্যের একদল মানুষ, তখন বামেদের ব্যঙ্গ করে বলেছিলেন কবিগুরুর ভবিষ্যৎবাণী ফলে গেছে, তিব্বতকে চীনে নিয়ে গেছে। আর গতকাল রাহুল গান্ধীকে সংসদে দেখে অনেকের মনে হয়েছে তাকে চীনে পেয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা তিনি বক্তব্য রাখতে উঠেছিলেন। কতক্ষণ বলেছেন বিরোধী দল নেতা? 47 মিনিট। সেখানে তিনি 34 বার এই চীনের নাম নিয়েছেন বলে বিজেপির অভিযোগ। ভাবা যায়, রাজনৈতিক দলগুলোতে কিন্তু এরকম শব্দ গোনার লোকও থাকে। অবশ্য গুনতিতে এক আধটা কম হলেও ক্ষতি কিছু নেই, কারণ রাহুল গান্ধী তো স্বাধিকার ভঙ্গের নোটিশ দেবেন না, তবে নোটিশ পেতে পারেন। সংসদে দাঁড়িয়ে কিছু বললে তার বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যায় না, কিন্তু সংসদে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে স্বাধিকার ভঙ্গ হয়। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ তো এনে দিয়েছেন, কারণ রাহুল গান্ধী নিজের ভাষণে বলেছিলেন ভারতের জমি চীনের দখলে চলে গেছে। রাহুল গান্ধীর কাছ থেকে তার দাবির সপক্ষে প্রমাণ চাওয়া হোক, স্পিকারকে এই দাবি নিয়ে এই অভিযোগ করে চিঠি লিখেছে নিশিকান্ত দুবে। রাহুল গান্ধী সেনাপ্রধানকে ভুলভাবে উদ্ধৃত করেছেন, বিবৃতি দিয়ে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাহুল গান্ধীকে নিয়ে জবাবি ভাষণে নরেন্দ্র মোদী কিন্তু চীন নিয়ে কিচ্ছু বলেনি, কিন্তু রাজীব গান্ধীর নাম না করে দুবার উল্লেখ করেছেন। একবার মিস্টার ক্লিন বলে রাজীব গান্ধীর সেই বিখ্যাত উক্তি উদ্ধৃত করেছেন, যেখানে তিনি বলেছিলেন
1 টাকা দিল্লি থেকে বেরোলে 15 পয়সা গরিবের কাছে পৌঁছয়। আর আরেকবার ওই রাজীবের একবিংশ শতকের স্বপ্নকে কিভাবে ওই কার্টুনিস্ট R.K. লক্ষ্মণ ব্যঙ্গ করেছিলেন সেই প্রসঙ্গ তুলেছেন। খেয়াল করে দেখুন, রাহুল যেমন মনমোহন সরকারকে ব্যর্থ বলতে দ্বিধা করেননি, নরেন্দ্র মোদীও তেমনই কংগ্রেসের অন্য সরকারগুলোকে বাঁচিয়ে শুধুমাত্র গান্ধী পরিবারকে নিশানা করেছেন। তিনি ইউপিএ সরকারের বিরুদ্ধে কিন্তু কিচ্ছু বলেননি। তার লক্ষ্য রাজীব গান্ধী। বিদেশ নীতি প্রসঙ্গে তার লক্ষ্য নেহেরু জন এফ কেনেডির সম্পর্ক, এবং জাতি গণনা ইস্যুতে সরাসরি গান্ধী পরিবারকে নিশানা করেছেন। তিনি বলেছেন, কোনো তপশিলি জাতি বা উপজাতিভুক্ত একটা পরিবার দেখান যেখানে এক পরিবারের 3 জন সাংসদ রয়েছে। তার মানে অনগ্রসরদের কথা বললেও আসলে যে গান্ধীরা পরিবারতন্ত্র চালিয়ে যাচ্ছেন সেটাই তো তিনি পরিষ্কার করে দিয়েছেন। তাহলে দাঁড়ালোটা কি? একদিকে রাহুল গান্ধী যখন গান্ধীদের বাঁচিয়ে ওই অগান্ধী কংগ্রেসি সরকারগুলোকে টার্গেট করলেন, তখন অগান্ধী সরকারগুলোকে বাঁচিয়ে গান্ধী সহ যে গান্ধীদের যে সরকারগুলোকে সেগুলোকে টার্গেট করলেন নরেন্দ্র মোদী। দেখে মনে হচ্ছে না সেই গল্পটা, যেখানে একজন আমেরিকান নিজেদের গণতন্ত্রের বড়াই করতে গিয়ে বলেছিল, আরে আমাদের দেশের গণতন্ত্রটা দুর্ধর্ষ, আমাদের কত অধিকার আছে জানে, আমরা আমাদের প্রেসিডেন্টকে যখন তখন গালাগালি করতে পারি। তাই শুনে একজন ভারতীয় বলেছিল, আরে আমাদের গণতন্ত্র এর থেকেও বড়, আমরাও যখন তখন তোমাদের প্রেসিডেন্টকে গালাগালি করতে পারি। ব্যাপারটা কিন্তু সংসদে প্রায় সেরকমই দাঁড়িয়ে গেল। कोई मुझे बताए क्या एक ही समय में संसद में एससी वर्ग के एक ही परिवार के 3 सांसद कभी हुए हैं क्या? मैं दूसरा सवाल पूछता हूं, कोई मुझे बताए कि एक ही कालखंड में एक ही समय में संसद में एसटी वर्ग के एक ही परिवार के 3 एमपी हुए हैं क्या? आदरणीय अध्यक्ष जी, कुछ लोगों की वाणी और व्यवहार में कितना फर्क होता है मेरे एक सवाल के जवाब में मिलता। और कुछ लोगों को लगता है जब तक फॉरेन पॉलिसी नहीं बोलते तब तक वो मैच्योर नहीं लगते, इसलिए उनको लगता है फॉरेन पॉलिसी तो बोलना चाहिए फिर भले ही देश का नुकसान हो जाए। मैं ऐसे लोगों को जरा कहना चाहता हूं, अगर उन्हें सच में फॉरेन पॉलिसी सब्जेक्ट में रुचि है और फॉरेन पॉलिसी को समझना है और आगे जाकर के कुछ करना भी है, ये मैं शशि जी के लिए नहीं कह रहा हूं JFK's फॉरगॉटन क्राइसिस, इस किताब में पंडित नेहरू और अमेरिका के तब के राष्ट्रपति जॉन एफ कैनेडी के बीच हुई चर्चाओं और निर्णयों का भी विस्तार से वर्णन है। जब देश ढेर सारी चुनौतियों का सामना कर रहा था, तब विदेश नीति के नाम पर क्या खेल हो रहा था, उस किताब के माध्यम से सामने आ रहा है। মোদি যে বইটার উল্লেখ করলেন সেটা প্রাক্তন CIA গুপ্তচর ব্রুস রিডলের লেখা। সেখানে ব্রুস রিডল লিখেছেন যে 1962 সালে নেহেরুর ভুল ধারণার কারণেই ভারত যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। নেহেরুর নৈতিক কূটনীতি, নির্জোট বিদেশ নীতি এবং সোভিয়েত আর মার্কিন ব্লকের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের চেষ্টার সমালোচনা করেছেন ওই মার্কিন লেখক। দেখুন, তিনি সব কিছু ঠিক লিখেছেন, তিনিই আদর্শ, তিনিই একদম সত্যবাদী, তিনিই যথার্থ ছবিটা তুলে ধরেছেন, এরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু বইটাতে যেটা লেখা হয়েছে সেটার কথা তো প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। আর সেই বইতে বলা হয়েছে যে আদর্শে অন্ধ নেহেরু
চীনের আগ্রাসন দেখতে পাননি। ফলে নেহরু গোয়েন্দা রিপোর্টকে অগ্রাহ্য করেছিলেন, এরকম কথা ওই বইটাতে লেখা হয়েছে, জানেন তো। এবং যুদ্ধ শুরুর পর অসহায় পরিস্থিতিতে আমেরিকার সামরিক সাহায্য চেয়েছিলেন, বইতে তো এটা লিখেছেন ব্রুস রেডল। এবং যুদ্ধের পরেই মার্কিন সামরিক সহায়তা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভদ্রস্ত হয়েছিল, এরকম একটা দাবি তিনি তুলেছেন। আবার বলছি, মার্কিনিরা সব কিছুতে নিজেদেরই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাত ভাবে এবং নিজেদেরই আলটিমেট ভাবে। ফলে সমস্ত কিছুতেই যেখানেই ভালো কিছু হয়েছে তাতে তাদের কোনো রকম কৃতিত্ব নেই, তাতে তাদের কোনো অবদান নেই, এটা তারা মানতে পারে না। ফলে ভারতের এই যে প্রতিরক্ষা ব্যবস্থা, তার এই যে রমরমা, তার মধ্যে তারা নিজেরা একটুখানি হলেও কৃতিত্ব বা অবদান দাবি করে নেবে, এটাই এদের পক্ষে স্বাভাবিক। সেটাই করেছেন রিডল হয়তো। কিন্তু এটাও তো ঘটনা, সমাজতান্ত্রিক নেহরু আর পুঁজিবাদী কেনেডির মধ্যে একটা সখ্য গড়ে উঠেছিল। 63-তে কেনেডির হত্যার পর সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। 64-তে নেহরুও মারা যান। ওই বইতে যা লেখা রয়েছে তা ভারতের কূটনৈতিক ইতিহাসে লেখা নেই, কখনো প্রকাশ্যে আসেনি এরকম কিছু। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে ওই বইয়ের নামটা উল্লেখ করে দিলেন, কিন্তু বইয়ে কি লেখা রয়েছে সেটার উল্লেখ কিন্তু প্রধানমন্ত্রী করেননি। ফলে বিজেপি ভুল তথ্য দেওয়ার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিতে পারে, কিন্তু কংগ্রেসের জন্য তেমন কোনো সুযোগ মোদী তৈরি করে রাখলেন না, বরং কংগ্রেসকে উত্তক্ত করার জন্য আরও একটা অস্ত্র প্রয়োগ করলেন। বলে বসলেন, সবে তো আমার 3য় দফা। তার মানে চতুর্থ দফার জন্য প্রধানমন্ত্রী হতে চান নাকি নরেন্দ্র মোদী? আগামী দিনগুলোর জন্য কিন্তু এক নতুন জল্পনার জন্ম দিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী। और आदरणीय अध्यक्ष जी, मैं विश्वास से कहता हूं हमें और बड़े लक्ष्य पार करने, और हम करके रहेंगे। और माननीय अध्यक्ष जी, ये तो अभी हमारी तीसरी ही टर्म है। বয়োজ্যেষ্ঠরা কখন জুনিয়রদের একটুখানি লেকপুল করেন, যখন তারা নিজেরা ফপা করেন, মানে সোজা বাংলায় ওই কোট অ্যান্ড কোট, হ্যাঁ, ঘাঁটা বলে একটা শব্দ থাকে না, প্রায় সেরকম আর কি। দেখুন রাহুল গান্ধী সেটা প্রায়শই ইদানিং করছেন। পুরো জিনিসটা অসাধারণভাবে এগিয়ে নিয়ে যান। ওই ফুটবল খেলায় হয়, কেউ হয়তো দুর্দান্ত খেলে বলটা বিপক্ষের একদম গোলের সামনে গিয়ে পৌঁছে গেলেন, কিন্তু গোলে শট করার বদলে পায়ে পা জড়িয়ে পড়ে গেলেন, আর বিপক্ষ সেই বলটা নিয়ে গিয়ে উল্টে তার দলকে গোল দিয়ে দিল। এই ঘটনাটা কিন্তু বারবার ঘটাচ্ছেন তিনি। সেই জন্যই এইরকম একটা সুযোগ পেয়ে গেছেন তাকে টার্গেট করার নরেন্দ্র মোদী। এবার নিজে টার্গেট হতে কার আর ভাল লাগে, সবাই একটা অন্য টার্গেট খোঁজে। তো সেই জন্যই রাহুল গান্ধী কি অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছেন। দেখুন দিল্লির 2টো সিংহাসন, দেশের রাজধানীর একটা যেটা নরেন্দ্র মোদী বসে রয়েছেন, আর দিল্লি রাজ্যের সিংহাসন যেটা কেজরিওয়ালের। এবার রাহুল গান্ধী জোট সঙ্গী কেজরিওয়ালকেই কি সেফ টার্গেট বলে নিশানা করেছেন। মজার বিষয় হচ্ছে রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী আলাদা আলাদাভাবে দুজনেই কিন্তু দুদিক থেকে অরবিন্দ কেজরিওয়ালের ওই আম আদমি পার্টিকে আক্রমণ করে চলেছেন। যমুনার জল বিষিয়ে যাওয়া নিয়ে কেজরিওয়ালকে রাহুলও তুলোধনা করেছেন, মোদিও করেছেন। কিন্তু 1 বছরেরও কম সময় আগে এই কংগ্রেস আর আপের মধ্যেই জোট হয়েছিল। কেজরিওয়াল জেলে থাকার সময় তার স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু আপ কংগ্রেস জোট দিল্লির 7টা লোকসভা আসনের একটাতেও জিততে পারেনি। এবার তাই আপ আর কংগ্রেস পরস্পরের শত্রু, এবং বিজেপি চাইবে যে এই লড়াইটা বাড়ুক, কারণ কংগ্রেস আপের যত ভোট কাটতে পারবে बीजेपी तो सुविधे। देखिए ये आपका पीने का पानी है, ये आपका पीने का पानी है, इसको देखिए इसमें बदबू आ रही है। केजरीवाल जी ने वायदा किया था कि 5 साल के अंदर मैं दिल्ली का पानी साफ कर दूंगा, यमुना जी में जाके नहाऊंगा, यमुना का पानी पीऊंगा। केजरीवाल जी दिल्ली का पानी पी लीजिए, 1 गिलास पी लीजिए, फिर देखते हैं क्या होता है। अस्पताल में मिलेंगे आपसे। कहते हैं मैं गरीबों की राजनीति करूंगा, मैं कमजोर वर्गों की राजनीति करूंगा।
वैगन आर में आए, स्वेटर पहने, खंबे पे चढ़ गए, फिर खंबे से उतरे और सीधा शीश महल के अंदर गए। রাহুল গান্ধী শীষ মহলের অভিযোগ তুলছেন আর প্রধানমন্ত্রী আপকে আপদ বলছেন। দেখুন, রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদীর প্রচার শুনে আপনাদের মনে হতেই পারে এদের কি জোট হলো নাকি, নাকি এটা বামেদের আমদানি করা সেটিং তত্ত্বের নয়া অবতার। দেখুন, দিল্লিতে বিজেপি আর কংগ্রেসের জোট হয়নি, আলাদা আলাদাভাবে দুদলই লড়ছে আম আদমি পার্টির বিরুদ্ধে। তবে যদি রেজাল্টের দিন বিজেপির স্কোর শিটটা উজ্জ্বল লাগে, তাহলে আম আদমি পার্টি নিশ্চিতভাবেই অভিযোগ করবে ভোট কেটে বিজেপির সুবিধে করে দিয়েছে কংগ্রেস। দিল্লি নির্বাচনের রেজাল্ট যাই হোক, ইন্ডিয়া জোটে দলগুলোর পারস্পরিক সম্পর্কে তার কিন্তু প্রভাব পড়বে, আর তার প্রভাব পড়বে সংসদের মধ্যে বিরোধী রাজনীতিতেও। এবং সেই কারণেই সব কটা বিরোধী আঞ্চলিক দল এবার আম আদমি পার্টিকে সমর্থন করছে, কারণ তারাও পরিষ্কার করে দিতে চাইছেন যে লড়াইটা জাতীয় রাজনীতির সঙ্গে আঞ্চলিক রাজনীতির। তাহলে রাহুল কেন জোটের তোপ দাগলেন এবার সেটা বোঝা যাচ্ছে। লেজে মোচড় লাগলে হিতাহিত জ্ঞান তো সবারই লোপ পায়। যেমন ধূপগুড়ির ওই দলছুট দাঁতালের ক্ষেত্রে হয়েছিল, হাতির লেজ মুচড়ে দিয়েছিল একজন, আর তারপর হাতিটা খেপে গিয়ে প্রথমে জেসিবি মেশিনে ধাক্কা মারে, তারপর ছুটে গিয়ে একটা কংক্রিটের ওয়াচ টাওয়ারে ধাক্কা মারে। দুটো ধাক্কাতেই তার আঘাত লেগেছে, কিন্তু হাতিটা বুঝিয়ে দিয়েছে লেজের মতো স্পর্শকাতর টাচি জিনিস খুব বেশি নেই, সুতরাং তাতে হাত দিতে না যাওয়াই ভালো। শুরুতে চিতাবাঘের ছবি দেখিয়েছিলাম, আর এখন দেখালাম হাতির ছবি। চিতাবাঘটা খাঁচায় বন্দি ছিল, মানুষগুলো খোলা আকাশের নিচে। চিতাবাঘটার লেজে মানুষ খোঁচালেও আর কিচ্ছু করার ছিল না, দু চারবার হালুম করা ছাড়া চিতাবাঘটা তো অসহায়। আর হাতিটা সেই তুলনায় স্বাধীন, বন্দি নয়। হাতিটা তাই মানুষের তৈরি ওই টাওয়ারে সোজা গিয়ে ধাক্কা দিয়েছে, একটা ধাক্কা একটা ঝাঁকুনি। টাওয়ারটা ভেঙে না পড়লেও হেলেছে তো বটেই বেশ খানিকটা, আর টাওয়ারে থাকা কয়েকজনের আত্মারাম খাঁচাচারা হয়েছে। মালবাজারের এই হাতিটার কীর্তি শুনে বাকি হাতিরাও সাহস পাবে কিনা জানি না, তবে হ্যাঁ, স্বাধীন আর শক্তিশালী মনে করা হাতিটা নিজের শক্তি জাহির করেছে, এর বেশি কিছু করেন। রাজনীতিতে এই শক্তি জাহির করার তাগিদটা কিন্তু থাকে, জানেন তো, অনেকেই করেন এরকম, মানে কোথাও আঘাত লাগতে পারে এটা জেনেও করে নিজের শক্তি, নিজের অস্তিত্ব বোঝাতে। যেরকম মদন মিত্র গত দুদিন ধরে নিজের শক্তি জাহির করছিলেন, মনে পড়ছে না? তারপর কি হলো, চেয়ে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন। কোথাও একটা আঘাত লেগেছে, আঘাতটা গুরুতর হতে পারে, সেটা বুঝেই আগাম তার চিকিৎসার ব্যবস্থা করেছেন। হাতিটাও তো হাত ধাক্কা দেওয়ার পর দেখেছিলেন তো কীভাবে নিজের পথে ফিরে গেছিল। মদন মিত্রও কি ধাক্কা দিয়ে নিজের পথে ফিরে এলেন? মদন মিত্রও কি রাজনৈতিক কেরিয়ার নিয়ে আতঙ্ক থেকেই তৃণমূলের টাওয়ারে ধাক্কাটা দিয়ে ফেলেছিলেন? ভাবতে হচ্ছে কিন্তু। দেখুন, দলছুট হাতির না অনেক সমস্যা থাকে, জানেন তো। একা থাকা হাতির ওই লড়াই, অ্যাগ্রেশন এগুলো অনেক বেশি থাকে, কারণ বেঁচে থাকতে হয়তো একা একা, কিন্তু তুলনায় যখন ঝুন্ড বা দলে তারা ফিরে যায় তখন কিন্তু সেই হাতি ফের শান্ত হয়ে যায়। মদন মিত্র কি দলছুট মনে করলেন নিজেকে, তাই ধাক্কা দিয়েও মদনও কি কোনো একটা পক্ষের বৃত্তে চলে এলেন? এবার দেখুন, একটা পক্ষ যখন থাকে তখন আরেকটা পক্ষও থাকে, পক্ষ না থাকলেও পক্ষ মনে করে অনুগামীরা থাকে। আর সেই সমীকরণেই মদন মিত্র যদি প্রথমে একটা পক্ষের হয়ে ব্যাট চালান, আরেকটা পক্ষই বা বসে থাকেন কি করে? যথারীতি ব্যাট চলেছে। আজ ব্যাট চালিয়েছেন সাম্প্রতিক অতীতের আরেক মারকুড়ে ব্যাটসম্যান, এই ভরতপুরের হুমায়ুন কবির। ভারতবর্ষের 5 জন সাংসদ নির্বাচিত হয়েছে 2024 সালে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও
এই 5 জনের মধ্যে অন্যতম, যে 7,10,000-এরও বেশি মার্জিন ভোট রেখে সাংসদ হয়েছেন। তার প্রতি তাকে আরো বেশি করে সম্মান করা উচিত, আরো তাকে বেশি করে দলের ব্যবহার করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। তাকে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করাটা মোটেই আমি মানতে রাজি নই। দেখুন, সাম্প্রতিককালে অনেকেই মনে করছেন যে উল্টো স্রোতে সাঁতার কাটার চেষ্টা করছেন হুমায়ুন কবির, এতে তারই ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি। কোথাও গিয়ে কেন মনে হচ্ছে জানেন তো, যে হুমায়ুন কবির তিনি কিন্তু একটা জটিল তত্ত্বের সমাধান করে ফেলেছেন, জটিল সমীকরণের সমাধান করে বসে আছেন মনে মনে। কঠিন অঙ্ক ছিল হয়তো, অঙ্কটার কোথাও গিয়ে কীভাবে সলভ করবেন সেই রাস্তাটা নিঘাত খুঁজে পেয়ে গেছেন। নয়তো রাজনীতিতে কমপ্লিটলি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কেউ কিন্তু কিছু করেন না। মনে পড়ে যাচ্ছিল জানেন তো সেই কথাটা, যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তারা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না। কার বলুন তো কথাটা? আচার্য সত্যেন্দ্রনাথ বসু, বাঙালি বিজ্ঞানী, পৃথিবীর অন্যতম সেরা গাণিতিক। আজ তার প্রয়াণ দিবস। তিনি আজ বেঁচে থাকলে কিন্তু নির্ঘাত বলে ফেলতেন, যারা বলেন তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের চর্চা হয় না, তারা হয় গোষ্ঠীদ্বন্দ্ব বোঝেন না, আর নয় তৃণমূলটাই বোঝেন না। সত্যেন বসু বেঁচে থাকলে আশপাশের জটিল রাজনৈতিক সমীকরণগুলো দেখে ঘাবড়ে যেতেন কিনা জানি না, কিন্তু রাজনীতিকরা যে ঘাবড়ান না, আমার কিন্তু কোথাও গিয়ে হুমায়ুন কবিরকে দেখে মনে হচ্ছে হাতি তেরে গেল নাকি, মানে কতগুলো জটিল তত্ত্ব তো, আমি সেগুলো একটু যদি বলি যে কি মনে হতো, কি কি অপশানস, হাতি তেরে গেল নাকি মানুষের তাড়ার থেকে হাতিটা বাঁচতে পাল্টা একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, তারাটা আসলে হাতির না মানুষের। মানে অঙ্কের সমীকরণ তো, সব সম্ভাবনা খুলে রাখতে হয়। মদন মিত্র দলের দুর্নীতির অঙ্ক কষছিলেন, যে অঙ্কের ফর্মুলাতে ছিল গোষ্ঠীদ্বন্দ্ব, তারপর ক্ষমা চেয়ে চিঠি। মদনের অঙ্কটা, সমীকরণটা ঠিক না ভুল, অঙ্ক কষাটা ভুল ছিল নাকি অঙ্কটাই ভুল ছিল, এটা খুব পরিষ্কার হলো কি। আবার ভরতপুরের হুমায়ুন কবির, তিনি অঙ্ক কষেছিলেন, অভিষেকের হয়ে অঙ্ক সলভও করেছিলেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনের অঙ্ক আপাত দৃষ্টিতে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি ওই ওই কিছু কিছু ছেলে থাকে না, হয়তো স্যার কোনো অঙ্ক কেটে দিচ্ছেন, কিন্তু সে খুব মেধাবী, তার মতে সে যেভাবে অঙ্কটা করেছে সেটাই ঠিক, গোঁজ করে বসে থাকে। আর সেখানে মদন মিত্র, তিনি তো পোর খাওয়া নেতা, অঙ্ক কষার পর নিজের খাতা অন্য কাউকে দেখার চান্স দেননি, নিজেই দেখেছেন, নিজেই কেটেছেন। কেউ তার অঙ্ক বা সমীকরণের ভুল ধরবে, ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে দেবে, সেই চান্সটাই দেননি। এবার বিষয়টা হচ্ছে, ততক্ষণে অঙ্কটা তো কষা হয়ে গেছে, নিজেই তার নম্বর ঠম্বর বসিয়ে জনসমক্ষে তুলে দেখিয়েও দিয়েছেন। তাহলে প্রশ্নটা তো সবার জানা হয়ে গেছে, উত্তরটাও জানা হয়ে গেছে। মদন মিত্র কাকে নিশানা করেছিলেন? আইপ্যাককে এনেছিলেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে সমীকরণের হিসেবে তিনি অভিষেককেই নিশানা করেছেন। কিন্তু আগে ভাগে ক্ষমা চাইলেন কার কাছে? ক্ষমাটা চাইলেন মমতাপন্থী সুব্রত বক্সির কাছে। খোদ সত্যেন্দ্রনাথ বসুও কিন্তু এই প্রবলেম আমি শিওর সলভ করতেই পারতেন না। তবে হ্যাঁ, এই রকম জটিল অঙ্ক সমাধানের এই রকম যে মেধা, দুর্লভ মেধা, এটা দেখে আবেগে তার চোখে জল এসে যেতে পারতো জানেন তো। এত জটিল সমীকরণ একমাত্র রাজনীতিকরাই পারে, দক্ষ রাজনীতিক। এটাকে এরকম দক্ষ রাজনীতিকদের আপনারা সত্যানুসন্ধানীও বলতে পারেন। তৃণমূল নিশ্চয়ই তাদের খোঁজ করছে জানেন তো। এই খোঁজেই তো 10 তারিখ সংগঠনের রদবদলের সম্ভাবনা। তার আগে যেন তেন প্রকারেণ পক্ষে বিপক্ষের লোক বুঝে নেওয়ার আর বুঝিয়ে দেওয়ার খেলা চলছে। পক্ষে থাকলে দেখুন আরেকটা জিনিস আসে, পক্ষপাতিত্বের অভিযোগে অদল বদল হয়,
কিন্তু যদি কোনো পক্ষই না থাকে তাহলে কে যে তৃতীয় পক্ষ হয়ে যাবেন, মানে মদন মিত্র নাকি হুমায়ুন কবির, সেই জায়গাটাতেই অঙ্কটা গুলিয়ে যায়। অঙ্কটা এখানেই বড্ড কঠিন। তবে ক্ষমা বলুন বা পাল্টি, মদনের অঙ্কে নাম্বারিং করার চান্স পেলে না 10-এ 10 দিতে ছাড়তেন না এই বিরোধীরা। আমরা আমলাদের কাছ থেকে জানতে পারছিলাম যে সরকারি পদ পেত, ডিএম, এসপি, পুলিশ কমিশনার, লোভনীয় দপ্তরের, শাসালো দপ্তরের সচিব হওয়ার জন্য এই প্যাক বাহিনীর ব্যাকপ্যাক ভর্তি করে দিতে হতো। মদন মিত্রের উলট পুরাণে পুরাণ উল্টো হয়ে যায় না, পুরাণের লেখা বাণী সত্যিই আছে, যা মদন মিত্র দুদিন আগে বলেছিলেন। যখনই বোঝা গেল আইপ্যাক মানে তার পিছনে ভাইপো এবং ভাইপো মানে তার পিছনে পিসি, বাস সুব্রত বক্সির কাছে চিঠি দিয়েছেন, আমি ক্ষমা চাইছি। বলার তো যা বলা হয়ে গেল, ওটা বলা তো না, মদন মিত্র স্বীকারোক্তি দিয়েছেন, স্বীকারোক্তি দিয়ে ভয় পেয়েছেন। আমি বলেছিলাম আমি ওনাদের সম্পর্কে কথা বলি না, ওরা বহু গুণে গুণান্বিত, সমস্ত ম অক্ষরের গুণ আছে ওদের মধ্যে। মদনদা অনেক সিনিয়র, আবার মদনদা যে যে বিষয়গুলো নিয়ে বলেছেন সেগুলোর জুরিসডিকশন আরও সিনিয়রদের কাছে, তো সেখানে আমি ক্ষমতা মন্তব্য করতে যাব কেন? তার মধ্যে দেখলাম আবার তিনি একটা চিঠিও দিয়েছেন, সাংগঠনিক বিষয়, ফলে এইসব নিয়ে কোনো মন্তব্যই করব। দেখুন, মালবাজারের হাতিটা নিজের এলাকায় ফিরে গেছে। হাতিটাকে ভয়ে হোক বা প্রবৃত্তিতে হোক জ্বালাতন করা লোকগুলো তারাও তো যে যার কাজে ফিরে গেছে, কিন্তু এমন ক্ল্যাশ আর হবে না এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? মদন মিত্র চিঠি দিয়ে ক্ষমা চাইলেও যে আর কখনো কিছু বলবেন না তার কোনো গ্যারান্টি থাকছে? মানে ধরুন অনুব্রত মণ্ডল ইডি সিবিআইয়ের চাপে চুপ হয়ে গেছেন, আর কোনো বুলি শোনা যাচ্ছে না, সেই সুযোগে বাকিরাও কি চুপ হয়ে গেছে? প্রতিপক্ষ কাজল শেখ অনুব্রত মণ্ডলের তিহার থেকে ফেরার পর শান্তির বার্তা দিয়েছিলেন। কাজল শেখ দলকে কথা দিয়েছিলেন শান্তি বজায় রাখবেন। শান্তি ফিরেছে? বীরভূম জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, আর জেলা সভাধিপতি কাজল শেখ নাম না করে বলেছেন খেতে পাচ্ছে না তাই চক্রান্ত করছে। এবার খেতে পাওয়ার মানেটা কি আপনারাই বুঝুন। কদিন আগে অনুব্রত দাবি করেছিলেন যে পূর্ব বর্ধমানের 3টে বিধানসভা কেতুগ্রাম, মঙ্গলকোট আর আউশগ্রাম আর মুর্শিদাবাদের বড়োয়ার দায়িত্ব তাকে দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কাজল শেখ বলেছেন যতক্ষণ না খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এরকম ঘোষণা করছেন ততক্ষণ তিনি এসব মানেন না। মানে কথার লড়াই কি লেভেলে চলছে বুঝতে পারছেন? এবং শুধু কথা নয়, বন্দুক বোমাও তো চলছে বীরভূমে। এগুলো সেই মত্ত হাতি আর উন্মত্ত জনতার ক্ল্যাশের ছবির মতো। মত্ত হাতি আর উন্মত্ত জনতা দুটোই কিন্তু প্রবল বিপদের বিষয়, জানেন। দুটোই মাঝে মধ্যে শান্তি আর সন্ধির পর্যায়ে চলে যায়, তারপর ফের কোনো একটা সময় টাওয়ারে ওঠা, টাওয়ার হেলানোর পরিস্থিতি তৈরি হয়ে যায়, যেটা আপাতত বীরভূমে দেখা যাচ্ছে। হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম, 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। আঙুর ফল টক, কারণ হয়তো খেতে পাচ্ছে না, না পাওয়ার জন্য বলতে পারেন। হাতি আর মানুষের আরেকটা সম্পর্ক রয়েছে, জানেন তো। হাতি খাবারের সন্ধানে লোকালয়ে এসে লুটপাট চালায় মাঝে মধ্যে, কারণ যেটা তার বিচরণ ক্ষেত্র জঙ্গল, সেখানে মানুষ ঢুকে ওই খাওয়া দাওয়ার তাগিদে রিসর্ট ফিসর্ট বানাচ্ছে, এখতিয়ার ভুলে যাচ্ছে। সব খাওয়ার একটা লালসা, সর্বগ্রাসী লালসা, ফলে কখন যে সীমানা পেরিয়ে যাচ্ছে খেয়ালই থাকছে না। এবার তাতে যা হওয়ার তাই হচ্ছে, ক্ল্যাশ বাড়ছে। বন কেটে বন্যপ্রাণের খাওয়ার সমস্যা তৈরি করলে বন্যপ্রাণও তো খাওয়ার তাগিদে পাল্টা ধাক্কা দেবেই। এটা কেন বলছি? কারণ এটা দেখুন সর্বত্র তো এটাই সত্যি, সার সত্যি। এই যে টলিউড দেখুন, সেখানে তো এটাই চলছে। অথচ পরিস্থিতিটা কোন সময়ে বিশ্লেষণ করতে হচ্ছে ভাবুন, যখন ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হতে যাচ্ছে, আর সেখানে তো বিরাট বড় শিল্প, বিনোদন শিল্প। তার আগে বাংলার বিনোদন শিল্পে অচলাবস্থা।
আবারও ফেডারেশন বনাম পরিচালকের একটা বিরাট সংঘাত। এবার ফেডারেশনের বিরুদ্ধে একজোট হয়ে ধাক্কা দেওয়ার হুঁশিয়ারি এসছে ওই পরিচালকদের থেকে, আগেও এসছিল, তখন মাঝখানে রেফারির ভূমিকা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন পরিচালক সৃজিত রায়। বলেছেন কাজ ভেস্তে যাওয়া বা আর্থিক ক্ষতি, তাদের তো না খেয়ে মরতে হবে, খাওয়ার টান। ফলে একজোট হয়ে গেছেন বাকিরাও। কিন্তু বিরুদ্ধে কে? স্বরূপ বিশ্বাস, ফেডারেশনের শেষ কথা, সঙ্গে তার একটা সেকেন্ড পরিচয়। এবার কোনটা প্রাইমারি সেটা কেউ জানেন না। তিনি এক প্রভাবশালী মন্ত্রীর ভাই। টলিউড ছাড়াও নানা ব্যবসায় হাতযশ আছে বলে অভিযোগ। আয়কর অভিযানও হয়েছিল। এবার তৃণমূলে রদবদল হতে চললেও টলিউডের বদল নেই। কি অবস্থা বুঝতে পারছেন? আপনাদের আরেকটু পরিষ্কার করে বোঝাই, একটু পিছিয়ে যাই পড়ো। মত্ত হাতি আর উন্মত্ত মানুষের সংঘাতটা বোঝার সুবিধের জন্য আপনাদের পেছোতে তো হবেই, কারণ গোটা বিষয়টাই তো আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। গত বছর জুলাইতে ফেডারেশনের সঙ্গে পরিচালকদের তীব্র সংঘাত বেঁধেছিল। পরিচালক রাহুল মুখোপাধ্যায় তিনি নিয়ম বিরুদ্ধ কাজ করছিলেন বলে অভিযোগ তুলেছিল ফেডারেশন, তাকে নিষিদ্ধ করেছিল। একইভাবে কৌশিক গাঙ্গুলি, জয়দীপ, সৃজিত এদের মতো পরিচালকদেরও নিষিদ্ধ করার অভিযোগ উঠেছিল। এবার লড়াই যখন তীব্র তখন ওই বললাম মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছিলেন। সেবার গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর দেবের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সব তরফেই বলা হয়েছিল যে অচল অবস্থা কেটে গেল, এবার শান্তিই শান্তি। কিন্তু যেখানে খাওয়া মানে টাকা পয়সার সাবজেক্ট, সেখানে এলাকা দখলের ব্যাপারটা যদি জুড়ে যায়, এবং সবথেকে বড় কথা সেখানে রাজনীতিও যদি বিষয়টাকে সাবজেক্ট বলে ধরে নেয়, তখন তো সেখানে কোনো শান্তি, ওই চিরস্থায়ী কোনো বন্দোবস্ত হতে পারে না। তাই এবার ফেডারেশনের বিরুদ্ধে পাল্টা ধাক্কা দেওয়ার পরিস্থিতি। যে ধাক্কাটা মালবাজারের হাতিটা দিয়েছিল, সেই ছবিটা এবার কিন্তু টলিউডেও দেখা যাচ্ছে। আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, মাদারবাড়ি বিরোধী কথাবার্তা বলেছি, এবং সেই ক্ষেত্রে সেই জন্য নাকি ওরা কাজ বন্ধ করেছে। প্রায় 20 লাখ টাকার উপর ইনভেস্ট হয়ে গেছে। মানে আমাকে তো পথে বসতে হবে এবং আমার পেটে টান ধরবে, আমার সংসারের প্রবলেম হবে। আমরা উদ্ভূত পরিস্থিতিটার কথা বলতে পারি। আমরা গতবারেও তাই করেছিলাম। আমরা উদ্ভূত পরিস্থিতি যেটা হয়েছে, যেটা ঘটেছে, সেটা নিয়ে আমাদের মতামত জানাতে পারি সংগঠনের তরফ থেকে। শুনেছি বলা হচ্ছে যে আমরা নাকি ফেডারেশন বিরোধী কাজ করেছি। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু গত জুলাই মাসের শেষে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, নিজে বলেছিলেন যে কোনো অবস্থাতে কাউকে ব্যান, সাসপেন্ড বা ব্ল্যাকলিস্ট করা যাবে না। একজন ডিরেক্টর আমি প্রথম, তো আমি একজন ডিরেক্টরের সমস্যা হলে আমি ওর পাশে দাঁড়াবই। এটা আমার প্রথম কথা হচ্ছে। আমার যা অন্য কোনো পরিচয় থাকলে থাকুক, কিন্তু আমি এই মুহূর্তে একজন ডিরেক্টর, আমি ডিরেক্টরের পাশে দাঁড়িয়েছি। ওই শিল্পের সমস্যা, ওখানে যারা আছেন, যারা ওই ধরনের সংগঠনগুলির সঙ্গে যুক্ত, তারাও দায়িত্বশীল। যারা ছবি তৈরি করেন প্রত্যেকেই দায়িত্বশীল। কুণাল ঘোষকে এই জন্য অসাধারণ লাগে মাঝে মধ্যে, জানেন তো। ভাবুন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মানে যেখানে শিল্পের সন্ধান হবে, তার আগে তিনিই বলে দিলেন শিল্পের সমস্যা। এবার যে শিল্পে যারা এরকম সমস্যা তৈরি করতে পারেন, তারা তো সব অর্থেই শিল্পী মানুষ। দেখলেন তো, এতজন নাম করা সব শিল্পী, অভিনেতা, ডিরেক্টর, তার মধ্যে তৃণমূলের বিধায়করাও রয়েছেন, অথচ তাদের একা লড়ে যাচ্ছেন কে? আরেকজন, স্বরূপ বিশ্বাস। গুপিবাগা দেখলে নিঘাত বলতো, জানেন তো, কি দাপট। আর শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলেছে সত্যি কথা বললে পুণ্য লাভ হয়। যুধিষ্ঠির সারা জীবন সত্যি কথা বলেছিলেন, তাই পঞ্চপাণ্ডবের মধ্যে একমাত্র তিনিই স্বর্গে গেছিলেন। এবার ছোটোবেলার থেকে স্বর্গ নরকের পার্থক্য বুঝিয়েও যে আমাদের হুঁশ ফেরানো যায়নি, সেটা তো বুঝতেই পারছেন। দেখুন, ভালো মন্দের তফাৎ আমরা করতে না পারি, বন্যপ্রাণীরা করতে পারে। বা উল্টোভাবে বললে, বন্যপ্রাণীরাও যে ভালো মন্দের তফাৎ করতে পারে, ঝাড়গ্রামে তার প্রমাণ পাওয়া গেছে। অথচ খোদ শহর কলকাতায় তার কোনো হদিশ নেই। একটু হালকা করে পেঁচা, একটু পেঁচা, একটু। বাবারে বাস 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 বাস, তুলে তুলে তুলে।
যা বাবা যা যা তোর বেটা নিয়ে তুলে যা তোর বেটাকে নিয়ে যা। কুয়োর মধ্যে পড়ে গেছিল বাচ্চা হাতিটা। মা হাতি অনেক চেষ্টা করেও তাকে তুলতে পারেনি। শেষ পর্যন্ত ওই আর্থ মুভার এনে মাটি কাটতে হয়। যতক্ষণ যন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছিল মা হাতি কিন্তু চুপ করে দাঁড়িয়েছিল, কোনো ডিস্টার্ব করেনি। অথচ সেই আগের হাতিটাকে দেখুন, সে কীভাবে তেড়ে গেছিল জেসিবির দিকে। এক্ষেত্রে হাতি সেটা করেনি, কারণ হাতিরাও নিজেদের ভালো বোঝে। মাটি কেটে যে তার বাচ্চাকেই উদ্ধার করা হবে সেটা মা হাতি ভালো করেই বুঝেছিল। অ্যারিস্টটল একবার বলেছিলেন জানেন তো, হাতি হচ্ছে সেই প্রাণী যে বুদ্ধির দীপ্তি আর স্মরণশক্তির দিক থেকে বাকিদের থেকে অনেক এগিয়ে। সেজন্যই হাতির এতগুলো নিদর্শন আপনাদের সামনে তুলে ধরছি। অন্তত যাদের হাতির মতো নিজেদের মনে করেন, মাথা টাথা সব কিছু মিলিয়ে আর কি, তাদের যদি একটু ওই হাতি সুলভ আচরণ টাচরণগুলো হয়, ওই বললাম ভালো তো নিজের ভালোটা সবাই বোঝে, হাতিতেও বোঝে, মানুষ মাঝে মধ্যে বোঝে না। এই যে টলিউডের কথা বলছিলাম, সেখানে যে কাজকর্ম বন্ধ হলে আলটিমেটলি যারা বন্ধ করছে আর যাদের বন্ধ হচ্ছে দুপক্ষেরই ক্ষতি, সেটাও কেউ বোঝে না। অনেক বন্যপ্রাণ বিশেষজ্ঞ কি বলেন জানেন, বুদ্ধিমত্তার দিক থেকে হাতিরা নাকি অনেক সময় মানুষকেও কঠিন চ্যালেঞ্জে ফেলে দিতে পারে। এটা নিয়ে মানে বিতর্ক কিন্তু থাকবে। এদের যারা এরকম কাণ্ড কারখানা করে তাদের গিয়ে বলে দেখুন তো, তারা বলবেন কি এটা কোনো কথা হলো? মানুষ শ্রেষ্ঠ প্রাণী, জীব জগতে আমাদের থেকে উন্নত আর কেউ আছে নাকি? সামান্য হাতি বুদ্ধিতে আমাদের হারিয়ে দেবে? আছে মাঝে মধ্যে এই ধরনটা যে আছে সেটা অবশ্য আমাদের চোখে পড়ে। জলপাইগুড়িতে দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্প তো সারা রাজ্যেই হচ্ছে, এতে নতুনত্ব কিছু নেই। নতুনত্ব হচ্ছে জলপাইগুড়িতে এই দুয়ারে সরকারের ক্যাম্পে এই ফর্ম ফিল আপ এরকম বিভিন্ন কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কারা জানেন? সিপিআইএম। একেবারে চেয়ার টেবিল নিয়ে বসে সিপিআইএম নেতাকর্মীরা লোকজনের ফর্ম ফিল আপ করে দিয়েছেন। বিজেপি নেতারা বলছেন ফেব্রুয়ারি মাস তো, যেহেতু ভালোবাসার মাস, সামনে ভ্যালেন্টাইন্স ডে, তাই নাকি তৃণমূল আর সিপিআইএম এর গোপন প্রেম প্রকাশ হয়ে গেছে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, এটা হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি। ওই কারুর একটা সফল প্রকল্পে যদি একটু মেড ইন নিজেদের নামের জায়গায় একটা স্ট্যাম্প মেরে দেওয়া যায়, হয়তো সেইটা প্রমাণের তাগিদেই সুহৃদ সেজে আস্তে আস্তে হালকা করে ওনারশিপটা নিজেদের ক্যাম্পের দিকে নিয়ে যাওয়ার জন্য ওই জলপাইগুড়ির দুয়ারে সরকারের ক্যাম্পে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সিপিআইএম। এতদিন লুকোচুরি লুকিয়ে লুকিয়ে প্রেম চলতো সিপিএম আর তৃণমূলের, এখন প্রকাশ্যে ধীরে ধীরে প্রেম সামনে আসছে। সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, দেখবেন সিপিএম তৃণমূলে আরো কত কিছু প্রেম সামনে আসবে। কালীঘাটের টাকায় প্রকল্প চলে নাকি? দুয়ারে সরকার সরকারি প্রকল্প। আমরা বরাবর মানুষের সেবায় মানুষের পাশে থাকি। মানুষের পরিষেবা যাতে ব্যাহত না হয়, আমাদের লোকেরা ক্যাম্প করে তাদের সাহায্য করছেন। তার মানে স্পষ্ট হচ্ছে সেটিংটা যে আছে সেটা সুজনবাবু স্পষ্ট করে দিচ্ছেন। আমি তো সেটাই বলতে চাইছি যে চটির উপর বসে আঁচলে থেকে হাতে কাস্তে হাতুড়ি নিয়ে বিমানবাবুদের মাছ ভাজা খাওয়ার স্বপ্ন দেখতে দেখতে আবার বিপ্লব দীর্ঘজীবী হোক। 22 ফেব্রুয়ারি থেকে সিপিআইএম এর রাজ্য সম্মেলন শুরু হচ্ছে হুগলির ডানকুনিতে। সেই সম্মেলনে জলপাইগুড়ির দুয়ারে সরকারের এই ক্যাম্প তৈরি করাটা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা কি কেস স্টাডি হিসেবে তুলে ধরা হবে? আগামী দিনে এই ফর্মুলা কি অন্য জায়গাতেও ছড়িয়ে দেওয়া হবে? দেখুন, হতে পারে আবার নাও হতে পারে। তবে এবারে যে সম্মেলনটা হচ্ছে সেটা 27তম সম্মেলন। 2022-এ সিপিআইএমের 26তম রাজ্য সম্মেলন হয়েছিল। আর সেই সম্মেলনে সিপিআইএম নেতারা স্বীকার করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সামাজিক প্রকল্প সেটা মানুষের জন্য এমন সব সুযোগ সুবিধা দিচ্ছে যে মানুষ আর অন্য কারোর কথা কানই দিচ্ছে না। ফলে তৃণমূল সরকারের যাবতীয় কাণ্ড কারখানা বা তাদের বিরুদ্ধে হাজারো দুর্নীতির অভিযোগ, এগুলো তুলেও ভোটে কোনো প্রভাব ফেলা যাচ্ছে না, কারণ মানুষ হাতে হাতে নিচ্ছে আর ভোট বাক্সে তৃণমূলকে ঢেলে ভোট দিচ্ছে। এই আত্মোপলব্ধির পর সিপিআইএম যদি দুয়ারে সরকারের ক্যাম্পকেই জনসংযোগের হাতিয়ার করে, তাহলে তো বুঝতে হবে হ্যাঁ ঠিকই আছে, বসন্ত যখন এসছে
তখন ফুল তো ফুটবেই। এখন ফুলের রঙটা কী হবে, বা ফুলের রঙে কেউ আবার অন্য রং লেপবেন কি না, সেটা ওই মানুষ তারা যদি নিজেদের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে ব্রেনটা অ্যাপ্লাই করে তাহলে সব কিছুই হতে পারে।